আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে হেফাজতের শাপলা চত্বরের বিষয় নিয়ে। উনি বলছে ঠিক আছে, আদালতকে বলেছি আমাকে ফাঁসি দিয়ে দেন, এগুলো ঝামেলা করে লাভ নেই আপাতত। দু একদিনের মধ্যে না করে তাহলে আমি সোমবার দিন আদালতে গিয়ে নিজেকে সমর্পণ করব। আমি শুনলাম না, আজকে সকালবেলায় আমি জানলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমার বিরুদ্ধে একটা মামলা হয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আজকে আদালতে আমি আসতে চাইছিলাম না, কারণ আমার একটু পারিবারিক কাজ ছিল। আমি দেখলাম আজকে যদি আমি না আসি তাহলে মনে করা হবে কেউ কেউ ভেবে নেবে যে আমি বোধহয় আত্মগোপন করেছি। আমি আত্মপ্রচারও করি না, আত্মগোপনও করি না, আমি সবসময় আত্মপ্রকাশ করি। যদি পুলিশ আমাকে গ্রেপ্তার দু একদিনের মধ্যে না করে তাহলে কয়েকটি কারণে কিছু চিত্র দিয়ে শুরু করলাম। হয়তো আপনাদের অনেকের ভিতর মনে হতে পারে যে কেন এইগুলো। প্রথমত আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে কয়েকটি নিউজ হয়েছে। জামাতের একজন নেতা, আমি বলার দরকার নেই, তার স্ত্রী দাবি করেছে যে ছাগল ধর্ষণ করেছে 2বার। কুকুর বিড়ালের বাচ্চা মারা গেলে বাংলাদেশে গ্রেপ্তার হয়, আপনারা দেখেছেন। পুকুরে বস্তায় ভরে ফেলে দেওয়ার পরে পাবনা বা সিরাজগঞ্জের উপজেলার একজন পশু কর্মকর্তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছিল। আমাদের বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, তার একটি বিড়াল তিনি লন্ডন থেকে ভিসা করে পাসপোর্ট করে বাংলাদেশে এনেছিলেন এবং ফার্স্ট বিড়ালের মর্যাদায়, যেমন ফার্স্ট লেডি ওনার স্ত্রী বা সেকেন্ড লেডি, আর ফার্স্ট বিড়াল হিসেবে সৌভাগ্যবান আমাদের দেশে সেই বিড়ালটি এসেছিল। কিন্তু বাংলাদেশের কয়েকটি চিত্র আমি আপনাদের দেখালাম, সব কিছু তো দেখানো যায় না, সম্ভাবনা নাই। এগুলোর ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার কত হয়েছে, যখন মানব শিশু নির্যাতিত হয়েছে, সাধারণ শিক্ষায় শিক্ষিত শ্রমিক, এই ধরনের লোকদের কিছু কিছু ক্ষেত্রে গ্রেপ্তার করা হয়েছে এবং দৃষ্টান্তমূলক বিচারের কথাও বলা হয়েছে এবং 5 কার্য দিবস 7 কার্য দিবস এইগুলো বলা হয়েছে। কিন্তু বলেন তো, এই যে মসজিদ মাদ্রাসার ইমাম বা ধর্মীয় নেতারা যারা এই ধরনের অপরাধের সাথে জড়িত হয়েছে, তাদের কতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়েছে? বরঞ্চ আমরা কয়েকদিনে দেখলাম যে কিছু মাদ্রাসা প্রতিষ্ঠানের, কওমি মাদ্রাসার একজন নেতা বলা শুরু করেছে, যদি এইভাবে বিষয়গুলো প্রচার করা হয় তাহলে ভবিষ্যতে তো মানুষ আর এই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে দান করবে না, তাহলে তো তাদের সেই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে। তার মানে তাদের আয়ের যে উৎস, লক্ষ লক্ষ এই ধরনের মাদ্রাসা ঘরে ঘরে করে, গ্রামে গঞ্জে করে, তাদের যে আয়ের উৎস এবং বিকল্প যৌনাচারের উৎসটা বন্ধ হয়ে যাবে, এইটা নিয়ে তার আশঙ্কায় আছে। যদিও মানব শিশুদের নির্যাতনের কাহিনীগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। এ পর্যন্ত আমরা কোনো ধর্মীয় নেতাকে আনুষ্ঠানিকভাবে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়বার জন্যই বা এর প্রতিকারের কি এটা অন্যায়, এটা বরঞ্চ আমরা দেখেছি এটা নিয়ে তারা জাস্টিফাই করার চেষ্টা করেছে এটা বৈধ অবৈধ। বাংলাদেশের আইনের দৃষ্টিতে এটা অবৈধ হলেও ধর্মীয় দৃষ্টিতে এটা অবৈধ না, সমকামিতা বা মুতা বিবাহ বলে অনেক কিছু হয়েছে। আমি আজকের এই প্রেক্ষাপটে আমি এই কথাটা আসছে এই কারণে যে সার্জিও গোর, যিনি ভারতে অবস্থানরত মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত এবং প্রশান্ত এশিয়া মহাসাগরীয় অঞ্চলের তিনি পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী বা প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বা উপদেষ্টা হিসেবে ট্রাম্প প্রশাসনের দায়িত্ব এবং তার খুব কাছের বন্ধু নাকি তিনি। তা উনি 3 দিনের সফরে বাংলাদেশে এসেছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী
ডক্টর খলিলুর রহমানের সাথে তার একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকের পরিপ্রেক্ষিতে উনি সাংবাদিক সম্মেলন করেছে। সেই সাংবাদিক সম্মেলনে সাংবাদিকরা ওনাকে কিছু কিছু কথা প্রশ্ন করেছে। প্রত্যেকটি প্রশ্ন উনি না উত্তর দিয়েছেন, উত্তেজিত হয়েছেন। ওনাকে বলা হয়েছে যে চুক্তি নিয়ে কথা হয়েছে কিনা। চুক্তি বলতে যে বাণিজ্য চুক্তিটা হয়েছে, যেটা ইউনূস সাহেব নির্বাচনের 2 দিন বা 3 দিন আগে যে নির্বাচনটা করেছিল, সেই নির্বাচনের আগে যে বাণিজ্য চুক্তি, পররাষ্ট্র প্রতিরক্ষা চুক্তি, মানে এমন কোনো বিষয় নাই যে বাংলাদেশ স্বাধীনভাবে অন্য কারোর সাথে করতে পারবে। তা সেই চুক্তির অধীনে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সেই চুক্তিকে বাইপাস করে চায়নার সাথে কিছু কমিটমেন্ট, আমাদের একটা বিশেষ অঞ্চল তাদেরকে দিয়ে দেওয়া, তারপরে মংলা বন্দর পোর্ট যেটা সমুদ্র বন্দর সেটাকে হস্তান্তর করেছে। তারপরে তুর্কির সাথে একটা গোপন সামরিক চুক্তি হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশের জেনারেল ওয়াকার সেখানে সফর শেষে বাংলাদেশে ফিরে এসেছে। চীন থেকে অস্ত্র কিনা, যুদ্ধ জাহাজ কেনার কিছু কথাবার্তা আছে, এ বিষয়ে কোনো কথা হয়েছে কিনা। তারপরে চায়না করিডোর নিয়ে কোনো কথা হয়েছে কিনা। দুটো প্রথম প্রশ্নের উত্তরে উত্তেজিত হয়েছে, দ্বিতীয় প্রশ্নের উত্তরেও বলেছে না, প্রথম প্রশ্নও না। তার মানে তার সাথে এসব বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত একজন মার্কিন প্রতিনিধি আসার পরে এই চুক্তি নিয়ে কথা বলবে না, এটা হতে পারে? বাংলাদেশের মানুষ প্রশ্ন। তাহলে কি সমকামিতা নিয়ে বা বাংলাদেশে যে শিশু বলাৎকার হচ্ছে এইগুলোর বৈধতা নিয়ে তার সাথে কথা হয়েছে কিনা, বা এইটা নিয়ে বৈধতা দাবি করেছেন কিনা, যে আপনারা পরাশক্তি, আপনারা যদি বৈধতা দেন এবং মানবাধিকার কমিশনকে যদি বলে দেন যে আমাদের এই বিষয়গুলো যেন মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, এই ধরনের বা সমকামিতা বৈধ, শিশু নির্যাতন বলাৎকার বৈধ, এটা যদি বলে দেন তাহলে আমাদের জন্য ভালো হয়। এই বিষয় নিয়ে কি পররাষ্ট্রমন্ত্রী তার সাথে কথা বলেছেন কিনা খলিলুর রহমান? আইসিটির বিষয়ে ইতিমধ্যে বিশ্বের স্বনামধন্য কিন্তু মানবাধিকার প্রতিষ্ঠানগুলোও এই যে বাংলাদেশের যে আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল যেটা, সেইটা নিয়ে প্রশ্নবিদ্ধ এবং এইটাকে বন্ধের দাবি জানিয়েছে। সে বিষয়ে কোনো কথা হয়েছে কিনা, তারা বলছেন না, কথা হয়নি। ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে কোনো কথা হয়েছে কিনা, বলছেন না কথা। ইন্দো প্যাসিফিক সম্পর্ক নিয়ে কোনো কথা হয়েছে না। তাহলে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কোনো কথা হয়েছে কিনা, না। আওয়ামী লীগের রাজনীতিক বা সংগঠন নিষিদ্ধ নিয়ে কোনো কথা হয়েছে কিনা, এ বিষয়ে চরমভাবে খেপে গিয়ে উত্তর দিয়েছেন না। বিএনপি সরকারের 6 মাস হতে চলল প্রায়। ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন এবং পরবর্তী বিষয়গুলো নিয়ে, তাতে ইউএসের যে এনগেজমেন্ট আছে আমাদের দেশে, সেগুলো নিয়ে কথা হয়েছে কিনা বা সম্পর্কটা কেমন, সেইটাকে একটু উনি বলেছেন না, বিএনপির সাথে আমাদের সম্পর্কটা। তা আমরা দেখলাম ইউএসের যে করিডোর আমরা চেয়েছিল, আপনারা জানেন, যেটা নিয়ে জেনারেল ওয়াকার বলেছিল ব্লাডি ফুল করিডোর, এনাফ ইজ এনাফ, আর কিছু কথা বলেছিল, এই বিষয় নিয়ে কোনো কথা হয়েছে না। সেই পরিপ্রেক্ষিতে সে বলেছে এটা মিডিয়ার সৃষ্টি, মিথ্যাচার, এই ধরনের কোনো অবস্থাও পূর্বে ছিল না, এখনও নাই। তাহলে ওয়াকার সাহেব কেন বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করলে, এটা ওয়াকারের কাছে জানা দরকার না? ধরুন ডিফেন্স বা প্রতিরক্ষা সামরিক চুক্তি নিয়ে কোনো কথা হয়েছে কি না, সে বিষয়েও তার প্রশ্নের উত্তর হচ্ছে না, এটা ডিফেন্স মিনিস্ট্রি সংক্রান্ত বিষয়ে কথা বলেন। সাংবাদিকরা তাহলে এক পর্যায়ে বলে বসলো যে তাহলে কথাটা হলো কি নিয়ে, আপনার সাথে কোনো কিছু নিয়ে কথা হলো না, তাহলে হয়তো হলো। সে দীর্ঘসময় চুপ থেকে সার্জিও গোরের অনেক বিষয়ে ইতিমধ্যে সার্জিও গোর বলেছে, সে বলেছে তার ব্যক্তিগত টুইটে বলেছে যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তার ফলপ্রসূ আলোচনাটা আসলে বাংলাদেশের সাথে কি? এবার আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কোনো বিষয়ে কথা হয়নি। শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার সংক্রান্ত কোনো কথা হয়েছে না। সব কিছুই তার সাথে না, তাহলে হলোটা কি? এটাই সাংবাদিকদের প্রশ্ন ছিল, সেটাও সে এড়িয়ে গিয়ে চলে গেল। এখন দেখেন, কাতারের সাথে মাত্র $9 একটি চুক্তি হয়েছিল, যে $9 বিনিময়ে বাংলাদেশ কাতার থেকে এলএনজি বা এলপিজি এগুলো আনবে আগামী 30 বছর, কেউ বলে 15 বছর চুক্তিটা হয়েছিল। আজ বাংলাদেশ এখন সেই একই ইউনিট এলপিজি এলএনজি 22.35 অর্থাৎ 22.35 মার্কিন ডলারে আন্দোলন করছে। ইতিমধ্যে একটি ফান্ড অনুমোদন দেওয়া হয়েছে
$949 কোটি টাকা ব্যয় হবে সেই এলএনজি প্রায় আদেশ অনুমোদন দেওয়া হয়েছে। তাহলে বাংলাদেশের কোথায় $9 আর কোথায় 22.35, তাহলে পার্থক্য হচ্ছে প্রায় 9, 10, 12, 13.35 বেশি দিয়ে একই ইউনিট এলএনজি গ্যাস আমাদের বাংলাদেশে আমদানি করা হচ্ছে। রাষ্ট্রটাকে কোথায় নিয়ে দাঁড় করানো হয়েছে? হ্যাঁ, কম মূল্যে বিশ্বের থেকে যে সমস্ত পণ্য আনা নেওয়া যেত সেটি কিন্তু আজকে আমাদের রহিত হয়ে গেছে। যেখানে আরও কিছু ঘটনা আন্তর্জাতিক পর্যায়ে ঘটছে, আপনারা দেখেছেন যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবার যে অভিপ্রায়টা ব্যক্ত করেছে, সেই পরিপ্রেক্ষিতে আজকে আতঙ্কগ্রস্ত হয়ে কেউ কেউ বলছে আব্দুল লতিফ সিদ্দিকীকে সেই কারণে গ্রেপ্তার করা হয়েছে। তার কিছু বক্তব্য প্রথমে আমি দিয়েছি। তাবৎ দুনিয়ায় ডক্টর ইউনূসও কোটি কোটি ডলার বা টাকা ব্যয় করে পৃথিবীর সুনামধন্য মিডিয়াতে তার সাক্ষাৎকারগুলো দিত। আজকে আন্তর্জাতিক মুদ্রাগুলো সব প্রণোদিত হয়ে বঙ্গবন্ধু কন্যার দেশে আসা নিয়ে তারা কথা বলছে এবং তারা বলছে যে ডিসেম্বর না তার আগেই তিনি বাংলাদেশে ফিরে আসবেন। আমি এই কথাগুলো আপনার উদ্দেশ্যে বললাম এই কারণে যে বর্তমানে বাংলাদেশে যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলতে হবে, কারণ যেহেতু ওগুলো সরকার বৈধ হিসেবে ঘোষণা করছে, শিশু বলাৎকার, হত্যা, ধর্ষণ, চুরি, ডাকাতি এবং অন্যের চরিত্র হননের প্রক্রিয়াটাকে, সেই ক্ষেত্রে তাহলে তো বাংলাদেশের অবস্থা আইন করে বেআইনি কাজটাকে বা বৈধতা দিয়ে বেআইনি কাজটাকে যখন বৈধতা দিয়ে হয়ে গেছে, তখন এই সমস্ত তো আসলে আর অবৈধ পর্যায়ে নেই, যার জন্য বাংলাদেশে কোনো মিডিয়া এ সংক্রান্ত বিষয়ে কোনো কথা বলে না। তো আমরা সেই অবস্থার ভিতর দিয়ে বাংলাদেশের মানুষ এখন অধীর আগ্রহে আছে। আপনারা জানেন যে কক্সবাজার সফর থেকে ফিরে আসার পরে প্রধানমন্ত্রীর সাথে একটা বৈঠক হওয়ার কথা আছে। দেখা যাক সার্জিও গোরের সাথে বাংলাদেশের বর্তমান সরকারের যে প্রধানমন্ত্রী যে বৈঠকটি হওয়ার কথা, সভা হওয়ার কথা, এ বিষয়ে সার্জিও গোর কি বলেন আর বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী কি বলেন, জাতি সগীর আগ্রহে সেই বক্তব্যটি শোনার জন্য রয়েছে। ইতিমধ্যে আমরা শুনেছি বা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বাংলাদেশের যে রোহিঙ্গারা আছে সেই রোহিঙ্গাদের অধিকাংশ অর্থ মার্কিন যুক্তরাষ্ট্র দেয়। তাদের কাছে আমরা দাবি করেছি যে আমাদের সাহায্য সহযোগিতা অব্যাহত রাখা হোক। কতটা গ্রহণযোগ্য কতটা গ্রহণযোগ্য না সেটা সময়ই বলে দেবে। তবে বাংলাদেশ প্রস্তুত হয়ে গেছে আগামীতে না খেয়ে কীভাবে জীবিত থাকা যায়। আজকে চাউলের মূল্য, দ্রব্যমূল্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ সকল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেখানে অধোগতি হচ্ছে আমাদের জীবনযাত্রা, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমাদের জীবনের নিরাপত্তাবোধ, আমাদের শিশু সন্তানদের জীবনের নিরাপত্তাবোধ। আজকে আমরা নিরাপদে রাস্তায় চলবার মতো অবস্থা প্রায় নাই। সকলের মুখে সাক্ষাৎকার নিলে, কথা শুনলে আগেই ভালো ছিলাম, আমার বক্তব্য বলে আগেই ভালো ছিলাম না, এখন ভালো ছিলাম, এই কথাটি কেন দৃঢ়তার সাথে বলতে পারছে না? যেহেতু জুলাই আগস্ট যে প্রতি বিপ্লব বলেন গণ অভ্যুত্থান বলেন, যেটা নিয়ে মুক্তিযুদ্ধকে উপেক্ষা করে, মুক্তিযুদ্ধকে অতিক্রম করে যে কালজয়ী বিজয় হয়েছে বলে দাবি করা হয়, তাহলে সেখানে কেন মানুষ এখন তার জীবনের নিরাপত্তা নাই, আমাদের আর্থিক নিরাপত্তা নাই, আমাদের জীবন জীবিকার নিরাপত্তা নেই? জাতি এটাই বর্তমান সরকার এবং যারা এর কুশীলব তাদের কাছে জানতে চায়। সকলে ভালো থাকবেন।